হ্যালো। কি ব্যাপার, আপনার সমস্যাটা কি? আমি ফোন করলে আপনি ফোনটা রিসিভই করছেন না। কি, আমি কি কোনো ভুল করছি আপনার কাছে? না, ভুল করনি। কিন্তু তুমি তোমার বাবুলকে নিয়েই থাকো। আমাকে কেন ফোন করছো? আমাকে আর ফোন টোন দিও না, বুঝছো? আমি এবারে কি দোষ করলাম? হ্যাঁ? আর এখানে বাবুলই বা আসলো কেন? বাবুলের সঙ্গে আমি কি কিছু করছি নাকি যে আপনি আমার সঙ্গে এরকম আচরণ করছেন? আপনি একটু ভালো হন। এতটা সন্দেহ করা ভালো না, বুঝছেন? আমি কেনই বা তোমাকে সন্দেহ করব না? হ্যাঁ, আমি শুনতে পারলাম যে তুমি বাবুলকে নিয়ে কোথাও গেছিলে, আর শুনলাম যে ভালোই মাস্তি করে আসলে। কেন আমার সঙ্গে থাকবে আবার বাবুলের সঙ্গেও তুমি যাও? যে কোনো একজনকে বেছে নাও। এভাবে দুইটা পুরুষ একটা মেয়ে কন্টিনিউ হয়? এটা বাদ দাও। তুমি তোমাকে পরিবর্তন করো। আমাকে তোমাকে পরিবর্তন করতে হবে না, বুঝছো? একটু ভালো হও, ভালো হও, ভালো হওয়ার চেষ্টা করো। এভাবে হয় না আসলে। তার মানে আপনি কি বোঝালেন? আমি আপনার সঙ্গে প্রতিদিন ওইটা করতে পারলে ভালো, আর ঠিকঠাক মতো না দিলেই আমি খারাপ, না? একটু আমাকে বোঝার চেষ্টা করেন রে ভাই। একটা মেয়ে মানুষ হয়ে আমি আর কত পারবো? আপনি যখন ইচ্ছা, যখন ডাকেন, আমি তখনই আপনার কাছে যাই। আপনি আপনার ইচ্ছা মতো, মানে জান প্রাণ দিয়ে আমাকে এইভাবে করেন, ওইটা করেন। আমারও তো সহ্য করা লাগবে। আর তাছাড়া আমি একটা মেয়ে মানুষ। আমার তো মাসে একদিন সমস্যা হয়, তিন চারটা দিন একটু সমস্যার মধ্যেই থাকি। এটা বোঝা লাগে না? সবসময় বললে হয়? আমার আমার ভয় লাগতেছে যে যেভাবে আপনি করেন, এইভাবে করলে আসলে ঠিক থাকা যায়? আমি তো সহ্য করতে পারি না। অত বড় এটা আমি পারি নাকি? তারপরও কষ্ট মষ্ট করে আপনাকে সুখ দেওয়ার জন্য আমি নেই। তাছাড়া কি করব? তারপরও যদি দুই একদিন একটু গ্যাপ দিই, আমি অমুকের সাথে গেলাম, তমুকের সাথে গেলাম, এটা আমাকে বলেন। এটা আসলে ঠিক না। আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করেন। দেখো, আজ বিগত 15টা দিন হয়ে গেল তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো না। আর আমি তোমাকে সন্দেহ করছি, এই কারণে আমি তোমার ফোনটাও রিসিভ করিনি। যাই হোক, আমি তোমার থেকে একটু আলাদা থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন বুঝেই গেলাম আসলেই তুমি বাবুলের সঙ্গে কোথাও যাওনি। ঠিক আছে, খুশি হলাম শুনে। আর আমার অভিমানটা ভেঙে গেল। এখন তুমি আমাকে বলো, তুমি কি আমার সঙ্গে কালকে দেখা করছো নাকি করবা না? কোথায় জনাব? হুম? কোথায় দেখা করতে হবে? একটু বলুন, কোথায় দেখা করতে হবে? আর কালকেই লাগবে? কি, ওইটা কি করা লাগবে? মাথায় উঠে গেছে নাকি? কি সমস্যা? হুম? ভালোবাসা উতলায় পড়ছে আমার জন্য? হুম? দেখো, তুমি আমার সঙ্গে একদম মজা নিও না। আমার আসলে এইসব ভালো লাগছে না। আজ কতটা দিন হলো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। আর আমিও বা এইভাবে থাকি কি করে? যদি আজ আমার বউ থাকতো, তাহলে হয়তো এই গ্যাপটা তাকে দিয়ে পূরণ করতাম। আমারও তো লাগবে। অনেকদিন আসলে তোমাকে কাছে পাই না। আর তুমিও তো এই ফাঁকে ভালোই একটা লম্বা রেস্ট নিয়ে নিলে আমার থেকে আলাদা হয়ে। কি, আসলে সিরিয়াস বলছি, তুমি কালকে আমার সঙ্গে দেখা করো। আমার লাগবে। আর আমার বাড়িটা একটু ফাঁকা আছে, তুমি আসো। কি, আসবে না? হুম, আসবো। আসবো না কেন? কেন জনাব? আসলে কি হবে? হ্যাঁ? কি হবে আসলে? হুম? মেরে ফেলবো আমাকে? হুম? চিড়ে খাবা? লক্ষ্মী সোনা আমার, একটা কথা বলি তোমাকে। আমার এসব আসলে কিছু মনে করে বলছি না। আমাকে আর কষ্ট দিও না। তুমি আমাকে যেভাবে ওইটা করো না, আমার খুব কষ্ট হয়। আমি আসলে সহ্য করতে পারি না। ওইভাবে অত কষ্ট দিয়ে করো কেন? তুমি তো আমাকে রাজি খুশি করেই করলে পারতো। হ্যাঁ? আমার আসলে যা লাগবে, যতটুকু লাগবে, আমি যেভাবে যতটুকু পারি সহ্য করতে, তুমি তার চেয়ে অনেক বেশি করো। তোমাকে কি আমি সহ্য করতে পারি? তোমার ওইটা যে মোটা আর যে লম্বা, ওরে বাবা! আমি বাদে অন্য কোনো মেয়ে হলে পালায় যেত দেশ ছেড়ে। কিন্তু আমি হয়তো তোমাকে ভালোবেসে ওটা ধরে রাখছি, বুঝছো? আর তুমি আমাকে বিয়ে করবা কবে? এইভাবে মানে লুকায় লুকায় আর কতদিন আমাকে খাবে? হ্যাঁ? ফ্রিতে খাচ্ছ, মজা লাগছে না? একসময় দেখা যাবে যে আমার বাবু টাবু হয়ে গেছে, পেটে চলে আসছে, তখন আর তুমি আমাকে বিয়েই করবে না। তখন আমার কি হবে? হুম? বোঝে না, পাগলের মতো একটা সিদ্ধান্ত নাও। এভাবে আর কতদিন চুরি করে এসব করবো? আর এত ঝগড়াঝাটিও ভাল লাগে না। মানুষ কি বলবে এসব? শোনো জান পাখি,
আর 6টা মাস মাত্র আমাকে একটু সময় দাও। আমি ঠিক 6টা মাস পরেই তোমাকে বিয়ে করব। আমার ফ্যামিলিতেও কথা বলে রাখবো। আর তুমিও আমার উপর একটু ডিপেন্ড করে চলো। আর যেহেতু আমি তোমাকে বিয়ে করছি, তো এখানে তো আর সন্দেহের কিছু নাই, আসলে আমি মন থেকে বলছি কথাটা। তো এভাবেই বিয়ে করার আগে আমরা আসলে তো যেটা করেই ফেলছি, মানে ওইটা কন্টিনিউ আমরা করতেই থাকি। তুমিও যুবতী, আমিও যুবক ছেলে, আমারও তো দরকার। আর যে কারণে কারণে একটু দেরি হচ্ছে, মানে আমার একটা ছোট বোন আছে, তো ওর বিয়েটা হয়ে গেলে তারপর আমি তোমাকে বিয়ে করে ফেলবো। এখন থেমে তো আর থাকা যায় না। এই জন্য দুজন কন্টিনিউ করে ওইটা মাঝে মধ্যে একটু লোকায় করতে হয়। আমারও তো লাগে, বোঝো না? এই জন্য তোমাকে বলছি, পাগলি কোথাকার। না 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 জনাব, আমি এতদিন থাকতে পারবো না, এত লেট করতে পারবো না। তুমি জলদি জলদি আমাকে বিয়ে করো, একটু তাড়াতাড়ি করো। তা না হলে আমার ফ্যামিলি থেকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিলে তখন তোমাকে হাই হাই করতে হবে আমার জন্য। আমার মতো এত সহ্য করে তোমাকে কেউ দিন পার করবে না। আমি তোমাকে যে ভালোবাসি, আর তোমার যে কুপরে বাবা, এইটা কি অন্য মেয়ে সহ্য করে তোমার ঘর করবে? আমি হয়তো করব, কারণ আমি অগ্রিম থাপ খেয়ে বুঝেছি যে তোমার কি থাপ রে বাবা। তুমি যে মার দেও না, যেরম করা করো, ওইভাবে কারোর বসে থাকে। চিৎ করো, উপর করো, কাঠ হও, এদিক হও, এটা খায় ওটা খায়, টানা সিরা কি যে একটা শুরু করে দাও তুমি, আমার জীবনে কোনোদিন দেখোই নি। হুম, এইভাবে এত অত্যাচার করে আমাকে যে ইউজ করো, এটা কি অন্যের বেলায় তুমি পারবা? সে কি মেনে নেবে এগুলো? কিন্তু তোমার ঘরেই করবে না, তোমার ভাতই খাবে না, সংসার ছেড়ে পালাবে। আমি এটা করব, এই জন্যে তুমি একটু জলদি করো। আর তোমার সঙ্গে আমার এটা অগ্রিম করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বুঝছো? আরে পাগলি, একটু বোঝার চেষ্টা করো। আমি যত তাড়াতাড়ি পারবো তোমাকে বউ করে আমার ঘরে নিয়ে আসবো। এতে কোনো সন্দেহ নেই, আমি ট্রাই করতেছি। আমার ছোট বোনটার বিয়ের কথাবার্তা চলছে, তো ওর বিয়ে হয়ে গেলে আমি তোমাকে বউ করে ঘরে নিয়ে আসবো। তুমি এইটুকু ধৈর্য ধরো, আর ফ্যামিলিকে একটু সামলাও। অন্য কোথাও তোমার যদি বিয়ের কোনো সম্বন্ধ আসে, সেটাকে তুমি ডিলিট করে দাও। বলো যে আমার একটু সমস্যা আছে, এইটাই করে একটু দিনটা পার করে আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে বউ করে নিয়ে আসবো। আর আমার মতো ছেলে তুমি এত কোথায় পাবে, হ্যাঁ? আমি কি কম? আমি তোমার উপযোগী ছেলে। অবশ্যই তোমার বাবা যত ধনীই হোক, আমাকে মেনে নেবে তোমার বাবার সুপাত্র, সু মানে মেয়ের জামাই হিসাবে, বুঝছো? ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, আমার নায়ক। কি তাহলে কি কালকে তোমার সঙ্গে আমার দেখা করতেই হবে? হুম। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই। কারণ আমার খুবই দরকার হয়ে গেছে। বিগত 15টা দিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। কালকে আগে আসো না। কালকে দেখো তোমার রসের কৌটা কিভাবে ভেঙে ভেঙে আমি খাই। তারপরে তুমি বুঝবা ঠেলা। কয়টা দিন দাও নাই, আমার মাথাটা ভার হয়ে গেছে। তোমাকে ইউজ করলে আমার খুব ভালো লাগবে, বুঝছো? একটু জলদি আসবা। আর আসার আগে আমাকে ফোন করো, হ্যাঁ? ঠিক আছে যান, তাই হবে। আমি আগামীকাল শিওর তোমার সঙ্গে আসবো এবং মাস্তিতে মেতে উঠবো। আমারও লাগবে। আজ কয়টা দিন না, আসলে ওইটা থাকি না, আমার আসলে ওইটা করতে করতে আমারও একটু অভ্যাস হয়ে গেছে, বুঝছো জান? লাগবে, তবে অত্যাচার করো না। অত বড় আমি এটা নিতে পারি না, একটু আস্তে আস্তে করবা। আর শোনো, উম খালি খালি তো তুমি করে মজা নাও, কিন্তু আমার যে ভয় লাগে, যদি বাবু হয়ে যায় তাহলে কি হবে? বোঝো না কেন এটা? হুম। ওইভাবে থাকবা না, একটু প্রোটেকশন সাথে রাখবা, ওইটা ব্যবহার করবা। তাহলে আমার কোনো টেনশন থাকবে না। তারপরে বিয়ে হয়ে গেলে তখন খালি খালি থাকবা। তখন আর তোমাকে আমি বলবো না, তখন যত দ্রুত বা পারি তুমি আমাকে করে পেট পেট বানিয়ে ফেলবা। আমার আর কোনো সমস্যা হবে না তখন, বুঝছো? এখন তো বিয়ে হয়নি, এখন যদি একটা অ্যাক্সিডেন্ট বাই চান্স হয়ে যায় তাহলে তো সমস্যা হবে, বোঝো না কেন পাগল ছেলে? তো ঠিক আছে, কাল কিন্তু আমি অবশ্যই আসছি। কি আর কি কিছু বলবা নাকি কথা শেষ? না না, আর কিছু বলার নেই। যেটা আমি আসলে তোমাকে বলে বোঝাতে চাইছি সেটা তো পেয়ে গেলাম, ঠিক আছে? তো রাখতেছি। আগামীকাল আসো, তারপরে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওকে জান। উম উম আল্লাহ হাফেজ, ভালো থাকবা। কলিদার ভাই, যদি আমার ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তাহলে আমি খুশি। ধন্যবাদ।
বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি সীমা, আর আমার বান্ধবী শাপলা। কিন্তু ওর বিয়ের যখন দাওয়াত দিল, তো আমি বলছিলাম যে তোর বিয়েতে আমি থাকতে পারবো না রে। কিন্তু কে কার কথা শোনে? তখন ও আমাকে বলল যে না রে, আমার বিয়েতে তোকে থাকতেই হবে, কারণ তুই আমার একদম বেস্ট ফ্রেন্ড। বুঝতে পারছিস? তখন আমি হেসে দিয়ে বললাম ঠিক আছে, এত করে যখন বলছিস থাকবো, কিন্তু তোর ওখানে কি থাকতে হবে নাকি? তখন আমার বান্ধবী বলছিল, হ্যাঁ, কমপক্ষে 3টা দিন তোকে থাকতেই হবে আমার পাশে, কারণ জানিস সবচেয়ে কাছের বান্ধবীটা হচ্ছিস তুই, আর যারা আছে তারা এত কাছের না। তখন আমি বললাম যে ঠিক আছে, তাই হবে। তো হঠাৎ করে ওর ছোট ভাই আমাকে নিতে আসলো আমাদের বাড়িতে। বলছে যে আপু আমাকে পাঠিয়েছে, আপনি আমাদের বাসায় চলেন, অনেক মেহমান আসছে। আর শুধু সেখানে আপনিই নাই, আপুর মন টন কেমন যেন খারাপ, আপনাকে ছাড়া সে কিছু বোঝেই না। আমি বললাম যে ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি রেডি হয়ে নি। তারপরে যাই হোক আমি বের হয়ে বান্ধবীর ছোট ভাইয়ের সঙ্গে ওদের বাসায় গেলাম। কিন্তু যাওয়ার পরে দেখি আশেপাশের থেকে অনেক মেহমান আসছে তাদের বাড়িতে, আর বিরাট আয়োজন করছে। তো এই দেখে আমারও খুব ভাল লাগলো। তো বন্ধুরা, তারপরে মানে প্রথম রাত্রে যাই হোক, মেহমান বাড়িতে বেশি থাকলে যা হয় আর কি, রাতে ঘুমানোর কষ্ট এটা তো হবে, এটা স্বাভাবিক, আমরা সবাই জানি। তো আমাকে ওর মানে আমার এই বান্ধবী বলছিল যে দেখ, আমি তো আমার স্বামীর বাড়িতে চলেই যাব, যে 2 বান্ধবী না হয় একখানে শুভ আজকে। আমি বললাম যে ঠিক আছে। তো তারপরে দেখি যে আমার বান্ধবীর খাটের উপরে আরো তার আহ, মানে ছোট বোন বা আশপাশে চাচাতো বোনেরা এসে ঘুমানো মানে একটু কষ্ট করে হয়ে গেল। তখন আমার বান্ধবীর ভাই বলল যে আপু, আপনি না হয় আমার রুমে এসে ঘুমান। তখন আমি আবার এটা ভেবে মানে আমার বান্ধবীর ছোট ভাইয়ের রুমে আমি ঠাট্টা করতে করতে আসলে ওর খাটের উপরে এসে ঘুমায় পড়ছি। অনেক রাত হয়েছিল, বাড়িতে হইচই মেহমান ভরা। তো এমন এমন তো 2-1টা দিন হবেই, যেহেতু অনুষ্ঠান বাড়ি। তো বান্ধবীর ভাই আমাকে বলছিল যে আমি তো ছোট মানুষ, আমি কি এই খাটের উপরে ঘুমাবো না ওদিকে যাব? আমি বললাম যে না রে ভাই, তুমি ছোট ভাইয়ের মতো, কোনো সমস্যা নেই, তুমি আমার পাশেই ঘুমাও। তো আমার বান্ধবীর ছোট ভাই ও আমার পাশেই এক খাটের পরে আমরা ঘুমালাম। যাই হোক, সে দেখি ঘুমের ঘরে মানে পা উঠায় দেয়। তো এইরকম ওর একটা এটা আসছে ওর বদ অভ্যাস। তো আমি ভাবলাম যে হয়তো বা এটা ওর অভ্যাস, আর এটা কিছু ওকে বলাও যাবে না। তো তারপর যাই হোক, ওকে আমি কিছু বললাম না। তারপরে অনেক রাত্রে মানে সে ঘুমের ঘরে আসলে কোল বালিশ নিয়ে ঘুমাতো, কিন্তু সেই জায়গা সে কোল বালিশ না পেয়ে মানে আমাকে সে তো চেতন যদি থাকতো তাহলে তো আর এভাবে ইয়ে করতে পারতো না, মানে ঘুমের মাতালে আমাকে মানে জড়িয়ে ধরে। তো আমি ওর হাত ছড়াই দিলাম, দিয়ে বলছি যে এই ছোট ভাই, তোমার এ কেমন বদ অভ্যাস, তুমি কি গো এর এইভাবেই ঘুমাও? তখন ও বলছিল যে আপু, আমি আসলে বুঝতে পারি নাই, সরি। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে। তো তুমি ওদিক ফিরে ঘুমাও, এরকম করছো কেন? মাঝে মধ্যে দেখিও আমাকে এসে ঝাপটে ধরে। তারপরে যাক, রাতটুকু গেল। যাওয়ার পরে এখন সকাল হলো, তা আমি আমার বান্ধবীকে বললাম যে দেখ বান্ধবী, ছোট ভাইয়ের কাছে মানে একটু অসুবিধায় পড়ে ঘুমাইতে গেলাম, ছোট ভাইয়ের খুব অভ্যাস। তো কি করা যায়? তে বলতেছে যে ও এরকমই, ওর আসলে কোলবালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস। তো তো তুই যখন গেছিস, তো তোকে কোলবালিশ ভেবেই না হয় ধরছে, তাতে কি হয়েছে? আমি হেসে দিয়ে বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, পরের দিন রাত্রে আবার রাত হলো। তো এরকম শোয়ার খুবই কষ্ট, মেহমানরা যায় না, দূর দূরান্ত থেকে তার আত্মীয় স্বজন আসছে। তো এখন বলতেছে যে আজকে কিন্তু তুই আমার কাছেই ঘুমাবি। তাই বললাম যে দেখ, কালকেও তুই বলছিলি এই কথা, কিন্তু তোর পাশে শোয়ার লোকের অভাব নেই। তা আমার জায়গাটা কোথায়? এত কষ্ট করে কি ঘুমানো যায়? রাতের ঘুমটাই হচ্ছে মেন। ঘুম না আসলে ঠিকঠাক মতো শরীর খারাপ করে, বুঝিস না এটা? তো আমি তাকে বোঝানোর পর তে বলছে ঠিক আছে, বুঝতে পারছি, আমার ছোট ভাই কিছু ওর পছন্দ হয়েছে, যা ওর খাটে গিয়ে তো আজকেও ঘুমা। তো আমি পরের দিন আবার সেই ছোট ভাইয়ের খাটেই যে আবার ঘুমায় পেলাম, ছোট ভাইও আসলো। যাই হোক, অনেক রাত হলো, তারপরে ঘুমায় পেলাম। তো এখন ছোট ভাই দেখি ঘুমের মাতালে, মানে ঘুমের ভান করেই ছিল না, ঘুমের মাতালে। যাই হোক, মানে আমি এটা বুঝতে পারলাম
সে মানে আমাকে গায়ের উপরে হাত করে খোঁজাখুঁজি করে, মানে খুঁজতেছে যে কোথায় কি। তো এরকম দেখে আমি ওর হাতটা সরাই দিলাম। আমি ভাবছি হয়তো ঘুমের ঘরে এইরকম করতেছে, এটা ওর অভ্যাস। তো এখন দেখিও বাবা না, মানে বাতিটা নেভানো রয়েছে, ও ক্রমেই যেন আমার কাছে এগিয়ে আসে, এক পা উঠায় দেয় বা কোনো কিছু একটা চেষ্টা করতেছে। তা আমি তখন চুপ করে আসি, দেখি ওই কি করে। তো কিছু সময় পরে কানের ঘরে মুখটা আগায় নিয়ে এসে ফিস ফিস করে বলতেছে যে, আপু কি চেতন আছেন না ঘুমায় পড়ছেন? তখন আমি বলছি যে, হ্যাঁ আমি ঘুমাইনি, চেতন আছি। কেন, কি হয়েছে, কোনো সমস্যা, বাইরে যাবা? তখন ও বলতেছে যে, না আপু আমি বাইরে যাব না, তাই দেখলাম আর কি। যদি একটা কথা বলি কথাটা রাখবেন, আমার আপুকে আবার বলে দেবেন না তো? তখন আমি বললাম যে, না না, কি কথা বলবা তুমি ছোট ভাই, তোমার কাছে আর কি আশা করতে পারি বলো, শুনি। এখানে তো আর অন্য কেউ নেই যে তোমার আর আমার কথাটা শুনবে। তখনও বলতেছে, ঠিক আছে আমি নির্ভয়ে বললাম, কিন্তু বুঝেন কিন্তু আপনার যদি কথাটা রাখার মতো না হয় তাহলে আপনি কাউকে বলবেন না। তখন আমি বললাম যে, ঠিক আছে আমি কাউকে বলবো না, ছোট ভাই তুমি বলো। তখন বলতেছে যে, আপনার পাশে কালকেও শুয়ে আমার এই অবস্থা হয়েছিল, আজকেও কেমন যেন আমার ভালো লাগতেছে না, মানে কিছু একটা মন চাইতো। আপনি কি কিছু বলবেন, বা আমার জন্য কি কিছু করার একটা যায় ব্যবস্থা? আমি বলতেছি, তুমি এসব কি বলো ছোট ভাই, তুমি না আমার ছোট ভাই, আর তুমি যদি এরকম কিছু বলো তাহলে যে আমার জায়গাটা কোথায়, আমি তো তোমাদের বাড়িতে মেহমান হয়ে আসছি। আর কি তোমার মনের মধ্যে কি বইছে এসব, কি কি বলছো তুমি, ক্লিয়ার বলো। তখন বলতেছে, দেখেন আপনি বুঝতেছেন না আমি কি বলতে চাই। তা আমি আসলে ওর দিকে তাকাই দেখি আর ওইটা অনেক মানে হয়ে আছে, স্ট্রং। তা আমি এটা বুঝতে পারছি যে ও আসলে কি বলতে চাচ্ছে। বলছি, আমি এসব কিছু জানি তাই না, তোমার যা বাংলায় তাই করো। গোড়ার ডিম, তুমি কি করবা, করো তো, কি করবা তুমি? তখন ও বলতেছে যে, না রাগের কিছু না, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে না হয় একটু ট্রাই করে দেখতাম। তা আমি তখন বললাম যে, আচ্ছা নাও আমি তোমাকে অনুমতি দিছি, আর আমি তোমার বোনকেও বলবো না, কি করবা করো। তখন ও যাই হোক, এই চান্স পেয়ে দেখি যে ছোট মানুষ ভাবছিলাম, কিন্তু ছোট মানুষ না, ও আসলে অনেক পাকনা, অনেক ওর বুদ্ধি। ও যেভাবে আমার সঙ্গে করলো, মানে এটা একটা পাকনা ছিল, জানা ছিল এভাবে, মানে তার মধ্যে এতটা বুদ্ধি নেই। আমি দেখলাম যে ও কোথাও না কোথাও এ বিষয়ে অভ্যস্ত আছে। তো আমি ভাবতো, যাই হোক ও আমার সঙ্গে এরকম এক দুবার এরকম করার পরে আমার ভাব মতো, তা আমি কিরে এইরকম ভাবে ও শিখলো কোথার থেকে। তো আমি ওকে বলতেছি যে, কি ব্যাপার তুমি এসব শিখলা থেকে? তো বলে কি যে, মোবাইল দেখে দেখে শিখছি। তখন আমি বললাম, আচ্ছা মোবাইল দেখে শিখছো ভালো কথা, তো আজকেই তো শেষ, কালকে তো আর তোমাদের এখানে কালকে ওর বিয়ে হয়ে যাবে, তোমার বোনটা শ্বশুর বাড়ি চলে যাবে আর আমি আমার বাড়ি চলে যাবে, তখন কি করবা তুমি? তখন বলতেছে, না না কালকে কি আর আপনাকে যেতে দিই, কালকেই ফাইনাল খেলা হবে। তাই বললাম যে ঠিক আছে। তারপরে পরের দিন আমার বান্ধবীর বিয়ে হলো। যাই হোক ও শ্বশুর বাড়ি চলে গেল, আমি চলে আসতে চালাম। তো আমার বান্ধবীর মা আমাকে বললো যে, না মা তোমাকে যেতে দেওয়া যাবে না, তুমি আজকে তারটুকু থেকে কালকে যাবা, আমার একটা মেয়ে চলে গেছে, আর তুমিও যদি আজকে চলে যাও তাহলে আমার খুব মানে খারাপ লাগবে। তখন আমি বললাম যে, ঠিক আছে খালাম্মা আমি যাব না, আজকে রাতটা নয় থেকে কালকেই চলে যাব। তো যাই হোক, পরের রাত্রে বাড়ি ভরা মেহমান, তারা দাওয়াতের মেহমান আসছে, অনেকেই গেছে অনেকেই আছে। তো শেষ পর্যায়ে আমাকে বলছে, মা তুমি কোন রুমে ঘুমাও? তাই বললাম যে, আমি তো এই যে আমার ছোট ভাই পাইছি, ওকে নিয়ে ঘুমায় খুব মজা। কারণ ও ছোট তো, আমরা দু ভাই বোনে অনেক গল্প করতে করতে ঘুমায় পড়ি। কখন যে ঘুমায় এটা আমি নিজেও জানি না। ও দারুণ রসিকতা করতে পারে, দারুণ গল্প জানে। তো হেসে দিয়ে খালাম্মা বললো যে, ঠিক আছে যাও তোমরা ভাই বোন ও রুমে যাই ঘুমাও। তখন আমি যাই হোক আবার চান্স পেলাম একটা। তো ওই রাত্রে ও আর আমি আবার পূর্বের মতো ওই রুমেই যাই হোক থাকলাম। তো থাকার পরেও আমাকে বলতেছে, যাবো মানে আপনি গতকালকে যা যা যেটা হয়েছিল এটা কি আপনি ছোট অপুকে বলছেন? বললাম, না না তুমি পাগল হয়েছো নাকি, ও আমার যতই কাছের বান্ধবী হোক, কিন্তু ওকে কি এটা বলা যায়, তুমি পাগল হয়েছো? কখনো না, তুমিও খবরদার এটা কাউকে বলবা না। তখন ছোট ভাই বলে যে, না না আপনি কি ইয়া হলেন নাকি, আমি এতটা কচি ইয়া না, এত বলদ না।
যে কাউকে বলবো আসেন। আর আজকে কিন্তু শেষ হবে, মানে আজ যেহেতু কালকে চলে যাবেন, তো আজকে অবশ্যই আমার শেষ কথাটা শুনে যান, আমি শেষবারের মতো কি করি। কেননা তো ঠিক আছে, আমারও ইচ্ছা ওইটাই, কারণ ভালোই লাগলো যেহেতু কালকে তুমি আমাকে এটা লোভ লাগাই দিছো। দারুণ তো, তুমি এসব শিখছো থেকে ভালোই তো। তো তখন ও বলতেছে যে আপু আসলে কিছু মনে করবেন না, মানে আজকাল যুগের ছেলেমেয়েরা খুবই এ বিষয়ে অগ্রসর, বুঝতে পারছেন? দুনিয়াটা আসলে ধ্বংসের পথে চলে আসছে, এই জন্য মানে ছেলেপেলেরা অল্প বয়সে অনেক কিছু শিখে ফেলছে। ধরেন আমিও তাই। তখন আমি এই যে দিয়ে বললাম যে ঠিক আছে নাও। তো রাত যখন 12টা বাজে তখন ও যাই হোক, এটা ওর সাথে কথা বলতে বলতে কোন ফাঁকে যা শুরু করছে আমি নিজেও বুঝতে পারিনি। যাই হোক ওইরা তো আমার সাথে যাই হোক মানে নানান কথা বলতে বলতে মোটামুটি যাই হোক 3বার ইয়া করলো। তো ভালোই লাগলো। তখন আমি ওকে বললাম যে শোনো, তুমি ছোট মানুষ হলো, তোমার ওটা কিন্তু বেশ দারুণ মজবুত বড়। তো তুমি এক কাজ করো তো ভাই, তুমি লেখাপড়া করতেছো করো, কিন্তু যখনই মন চাইবা ফ্রি হবে, তোমার সময় থাকবে, তুমি আমাদের বাড়িতে আসবা কিন্তু। দেখো আমাদের বাড়িতে আমার বাবা মা আর আমার একটা ছোট ভাই আছে। তুমি আমাদের বাড়িতে গেলেও আমার রুমে আমার সাথে থাকবা, তুমি ছোট ভাই না? তোমাকে আমি ওখানে পড়াশোনার জন্য পড়াশোনা করাবো, আবার আমার সাথে যে এমনি ঘুরে ফিরে একটু বেড়ে আসবে, দেখবা তোমার মনটা ভালো লাগবে। তখন ছোট ভাই বললো ঠিক আছে আপু, এখন থেকে তাই হবে। আমার দাম আরো আপনি চলে গেলে আর আমি থাকতে পারবো না, আমার খুব খারাপ লাগবে। কারণ আপনি আমাকে যে সুন্দর মানে কথাবার্তা বা এই সমস্ত দিয়ে মজা দিলেন, মানে আমি খুবই খুশি হয়েছি। তো আপনার কেমন লাগছে? তখন আমি বললাম যে আরে ভাই, তুমি যেটা করছো এটা তো আর বড় দাদারাও তো করে না, তুমি এইসব যে কোত্থেকে শিখছো এটাই তো আমার মাথার মধ্যে চিন্তায় মানে ঘুরপাক খাচ্ছে সবসময়। আর এই জন্য তো তোমাকে ডাকছে, আমারও ভীষণ ভালো লাগছে। অবশ্যই কিন্তু আমি আগামীকাল যেহেতু চলে যাব, তুমি কিন্তু অবশ্যই আমার বাড়িতে যাবা। তখন ও বললো যে ঠিক আছে আপু, আমি অবশ্যই মিস করবো না, যাব। আর আপনার ফোন নাম্বার দিয়ে যাবেন, আপনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ হবে। তো বন্ধুরা, আমার এবং আমার বান্ধবীর ছোট ভাইয়ের এই সমস্ত কীর্তিকলাপ সংলাপ শুনে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই ভালো থাকবা, নিজের স্বাস্থ্যের যত্ন নেবা। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও তোমাদের দয় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের যে গল্পটি শোনাতে চলেছি, এটা একদম স্কিপ করবে না, সম্পূর্ণ শুনবে, তাহলে দারুণ মজা পাবে। তো বন্ধুরা চলো শুরু করা যাক আমার আজকে সেই মজার গল্পটি। তো বন্ধুরা, আমার যখন বিয়ে শাদী হলো, তখন আমার একটা সন্তান হওয়ার পরেই 4 বছর পরে আমার স্বামী বিদেশ পাড়ি দিল। কিন্তু আমার একটা মেয়ে সন্তান ছিল, সে ছোট থেকে বড় হতে লাগলো, আস্তে আস্তে সে কলেজে লেখাপড়া করতে শুরু করলো। তারপরে মেয়ের একটা দারুণ সুন্দর নায়কের মতো চেহারা বন্ধু জুটলো। সে কলেজ লাইফ থেকেই মানে খুবই লেখাপড়ার প্রতি আগ্রহশীল ছিল, আর ওই বন্ধুটাকে মাঝে মধ্যে বাড়িতে নিয়ে আসতো। তো আমার মেয়েকে যখন আমি একটু সন্দেহ চোখে দেখতে লাগলাম যে কি ব্যাপার, একটা বন্ধু প্রতিনিয়ত বাড়িতে আসে যায়, ওর রুমে লেখাপড়া করে, ওর রুমে থাকে, আসলে ওরা কি করে না করে এই সমস্ত একটু ফলো করতে থাকলাম। তো দেখি ছেলেটার সঙ্গে মেয়ে দারুণ ভাবে এইভাবেই অ্যাক্টিভ চলতেছে, আসলে ওদের গোপন ব্যাপারটা আমি মা হয়ে একটু ফলো করলাম, যেটা আমার আসলে মায়ের দায়িত্ব। তো আসলে আমি, আমার স্বামীটা যখন বিদেশে অলরেডি একবার এসে ঘুরে আবার গেছে, 4 বছর মানে আমার কাছে আর আমার স্বামীটাও নেই। তো আমার আসলে তখন মনে হয়েছিল যে একটা সুপুরুষ দরকার, কিন্তু কোথায় পাবো, কোথায় পাবো, কার কাছে যাব, এই কথাটা বলার মতো আর মানুষ পাইছিলাম না। ও হে বন্ধুরা, চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার মেয়ের যে কলেজের বন্ধুটা, তো দেখতে মাসাল্লাহ দারুণ হ্যান্ডসাম। আরে উঁচু লম্বা, কত সুন্দর একটা ফিট, মানে দারুণ, খুবই হ্যান্ডসাম একটা ছেলে।
ওকে দেখে আমার দারুণ ভালো লাগলো, কিন্তু হিংসা হচ্ছিল গো, যে যে ছেলেটাকে মেয়ে নিয়ে ইটিস পিটিস করতেছে দিনের পর দিন, তার রুমের মধ্যে থেকে মাঝে মধ্যে উফ আহ এরকম একটা আওয়াজ আসে। আমি এরকম বুঝতে পারি যে আসলে ওরা কি করে, কিন্তু মেয়ে যখন কলেজের লেখাপড়া করে, তা আমি তো তখনই এটা বুঝি মা হয়ে যে মেয়েরও তো একটু দরকার হয়। যেমন আমার এইরকম খিদা লাগে, মেয়েরও তো এরকম হয়। তো মেয়ে এটা করছে, করুক না, আমি আর ওকে বাধা দিই না। কিন্তু আসলে ওদের চলাফেরা দেখে আমার মনের মধ্যে খুবই লোভ জাগলো, মানে এতটাই লোভ আসলো যে আমি আর ওই ছেলেকে না বলে পারতেছিলাম না। তো যাই হোক, ছেলেটার নাম ছিল রাহুল। একদিন রাহুলকে বললাম যে রাহুল, তুমি একটু আমার সঙ্গে প্রাইভেটে কথা বলবে, এটা যেন আমার মেয়ে অর্পিতা ও যেন না জানে। তখন রাহুল আমাকে বললো যে ঠিক আছে আন্টি, অর্পিতা কখনোই এটা বুঝতে পারবে না। কি কথা, আপনি আগামীকালকে আমাকে একবার বলবেন। তো যাই হোক, পরের দিন রাহুল আসলো, অর্পিতা কলেজেই ছিল। তো রাহুল এসে আমাকে বলতেছে যে আন্টি কি জন্য একটা বলতে চাইছিলেন বলেন তো। তখন আমি বললাম যে রাহুল, দেখো বাবা, তোমার আঙ্কেল আর 4টা বছর বিদেশ গেছে। তুমি তো দেখছোই, আসলে আমার মা আর মেয়ে আমরা দুজনে প্রায় দেখতে পাই সেম সমবয়সী লাগে, কিন্তু যদিও আমি মা, কিন্তু আসলে ওর আর আমার মধ্যে ব্যবধানটা দেখে বোঝাই যায় না। তো আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি বাবা, তুমি আসলে যদি রাজি না থাকো তাহলে কাউকে এই কথাটা জানাও না। আর যদি তুমি রাজি থাকো তাহলে অবশ্যই, হ্যাঁ, আর আমার তো কোনো আপত্তিই নেই। তখন রাহুল বললো যে ঠিক আছে আন্টি, আপনি বলে ফেলেন তাড়াতাড়ি, অর্পিতা কলেজ থেকে ফিরে আসার আগেই আপনার কথাটা শেষ করেন। তখন আমি বললাম যে দেখো রাহুল, তোমার আঙ্কেলের 4টা বছর বিদেশে আছে, আমি আর থাকতে পারছি না জানো, মানে ভীষণ কষ্ট হচ্ছে। আর দেখো, তুমি অর্পিতার সঙ্গে রুমের মধ্যে এই সমস্ত করতেছো, এটা কিন্তু আমি জেনে গেছি। তো তুমি আমার কাছে এই বিষয়ে না করো না, আমাকে কি তুমি দিতে পারবে বাবা। তখন রাহুল বলতেছে আন্টি কি দিতে হবে, কি টাকা পয়সা লাগবে আপনার। আমি বললাম যে না রে বাবা, টাকা পয়সা দিয়ে কি হবে, তুমি যদি আমাকে একটু চালিয়ে নিতে, বোঝো না, পোকা ছেলে এত বড় হয়েছ। আরে তোমার আঙ্কেল বিদেশে আছে, সে তো আমার কাছে নেই। আর তোমার আন্টির অভাবটা কি তুমি বুঝতে পারতেছো না, এই যে কিসের অভাব, টাকা পয়সা কি আল্লাহ আমার কম দিয়েছে নাকি, শুধু তোমায় আমাকে ওই অভাবটা পূরণ করবে। তখন রাহুল হেসে দিয়ে বসছে, বলতেছে যে আন্টি, আমি এখন বুঝতে পারছি, আমাকে আর বোঝাতে হবে না। তো সেটা কি করে সম্ভব, আর অর্পিতা যদি এটা কখনো জানতে পারে তাহলে তো আপনাদের বাসায় আমার আশাই নিষেধ হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি কি করব। তখন আমি বললাম যে দেখো, আমি হচ্ছে অর্পিতার মা, আর তুমি ওর হচ্ছে গাল বন্ধু। তো তোমাকে আসা না আসার বিষয়ে নিষেধ দেবো না দেবো, আমি দেবো, ও দেওয়ার ক্ষমতা রাখে না। আমি যদি তোমাকে জায়গা দিই তাহলে কি ও বাধা দিতে পারবে বলো। তখন রাহুল বলতেছে যে ঠিক আছে আন্টি, তো আজকেই কি শুরু করবেন। তাই বললাম যে হ্যাঁ, ও আসার আগ দিয়েই নেও না একবার। তখন আসলে বাড়িতে কেউ ছিল না, আমাকে মানে রুমের মধ্যে ও বসিয়ে রেখে বাইরে থেকে যাই হোক গেটটা লাগিয়ে দিয়ে আসলো। এসে বলতেছে আন্টি একটু তাড়াহুড়া করে নেন না, আমি আজকে আমার কেমন যেন একটা ভয় ভয় কাজ করতেছে ভিতরে, প্রথম প্রথম তো। আর আপনার মেয়ের সঙ্গে তো আমার চটিয়ে মজা করি আমি, আপনি যেহেতু জেনে ফেলছেন। তো ঠিক আছে। তারপরে রাহুল এসে মানে আমার সালোয়ার কামিজ এই সমস্ত খুলে মানে দারুণ ভাবে আমাকে আগে দেখলো এক নজর, দেখি থেকে সারে ছেলেটা এত সুন্দর করে আমাকে আদর আপ্যায়ন করলো। বন্ধুরা, তোমাদের আমি কি বলে বোঝাবো, মানে অর্পিতার আব্বু আমাকে কোনোদিন এত সুন্দর করে সুখ দিতে পারেনি, এত মানে আনন্দ দিতে পারেনি, এত সুখী করতে পারেনি। এতটা মানে অনেক সময় ধরে সে করলো, যাও ঘেমে টেমে সে কি একটা অবস্থা। তারপরে আমি বললাম যে রাহুল, তুমি একটু সুস্থ মাথায় ফ্যান ছিঁড়ে একটু বসে মানে ঠান্ডা হও, তারপরে এত তাড়াহুড়া কিসের, তুমি কি টেনশন করতেছো। তখন রাহুল বলতেছে না আন্টি, টেনশন কিসের, আপনি আছেন না, আপনি থাকলে তো আর আমার কোনো টেনশনই নেই। তারপরে ও নানা আইটেমে চিৎকার টুপুর নানা রকম ভাবে আমার সঙ্গে এটা দারুণ ভাবে আমাকে দিল। আরে অর্পিত কলেজ থেকে ফিরতে ফিরতে সেদিন রাহুল আমাকে দুবার ইয়ে করলো। তারপরে আমার ভীষণ ভালো লাগলো জানো বন্ধুরা, ওর ওইটা না অনেক মোটা, অনেক বড়, আমার যে কি যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর থেকে রাহুলকে আমি বললাম যে রাহুল, তুমি একদিন দুদিন বাদে বাদে মানে অর্পিতাকে ফাঁকি দিয়ে
আমাদের বাড়িতে আসবে, তুমি খোঁজ নেবে। যখন অর্পিতা কলেজে থাকা অবস্থায় টুকুস করে তুমি আমার বাড়িতে ঢুকে পড়বে, তারপরে আমাকে নিয়ে দারুণ ভাবে মাস্তি করবে, মজা করবে। আর আমি কিন্তু তোমার পথ চেয়ে থাকবো বাবা। আর এখন থেকে তোমার আঙ্কেলের অভাব যেন আর আমার মধ্যে না থাকে, সেটা কিন্তু তুমি পূরণ করবে। বন্ধুরা, এইভাবে রাহুলের সঙ্গে চলতে চলতে এক পর্যায়ে আমি সন্তান সম্ভাবনা হয়ে যায়, আমার কেমন যেন একটা ভাব হলো। তারপরে আমি বুঝতে পারলাম 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যাওয়ার পরে এটা জটিল আকার একটা ধারণ করলো। তখন আমি কমেই যেন নার্ভাস হয়ে গেলাম। অর্পিতা আমাকে জিজ্ঞেস করে, আম্মু এই সমস্ত কি? আব্বু বাড়িতে নেই, তাহলে তোমার এটা হচ্ছে কি করে? তোমার এই সমস্ত এই চেহারা আর এটা তুমি পাইলো কোথায়? কোথায় পাইছো? কার থেকে হলো? আব্বুর কাছে তুমি কি জবাব দেবে? তখন আমি আসলে একটু টেনশনে পড়িলাম, তাই তো। তো তারপরে যেভাবেই হোক অর্পিতার আব্বু আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাকে পুরোটাই মাঝে মধ্যে দেখতো। তো হঠাৎ করে সে আমাকে প্রশ্ন করে বলল, কি ব্যাপার অর্পিতার আম্মু, তোমার এই কি অবস্থা? এটা তুমি কোত্থেকে কি করছো? কার থেকে বাদিয়ে নিয়েছো? আগে আমাকে এই জবাব দাও। তখন অর্পিতার আব্বুকে আমি কি জবাব দেব বন্ধুরা, আমার আর তো বলার ভাষা নেই। কারণ সে যখনই আমাকে মোবাইল এটা দেখতো, সে দেখে দেখে হাত দিয়ে এটা করে মেরে বের করে দিত। যাই হোক, এটা আমি তোমাদের আর বলতে চাচ্ছি না, যেটা ছেলেদের আর কি বদ অভ্যাস। তো অর্পিতার আব্বু আমাকে সমস্ত কিছু খুলে গেলে যখন হোয়াটসঅ্যাপে দেখতো ভিডিও কলে, তখন এটা আমি আসলে তো ছাপানোর কিছু না, এটা দেখতো ওটা দেখতো। তখন হঠাৎ করে সে আমাকে এই প্রশ্ন করে বসলো। তখন আমি বললাম যে এইটা আমি জানি না, আমার কি যেন একটা অসুখ হয়েছে, যাই হোক এরকম হয়েছে। তখন অর্পিতার আব্বু বলে যে, না, তুমি অর্পিতার কাছে ফোনটা ধরাই দাও। তখন রাত বদলে 11টা বন্ধুরা। অর্পিতা তো এসে ভয়ে ভয়ে বলতেছে, হ্যাঁ আব্বু কি হয়েছে? তখন ওর আব্বু বলে যে, কে রে অর্পিতা, তুই এখন বড় হয়েছিস, কলেজে লেখাপড়া করিস, আর তুই থাকতে তোর মায়ের অবস্থায় এইরকম কে করলো? এই ইনফরমেশনটা নে তো, এরকম খোঁজ খবর নিয়ে আমাকে একটু জানা। তারপরে যাই হোক, সে রাগ করে আমার ফোনটা কেড়ে দিয়ে আমার সঙ্গে আর কথাই বলো না। অর্পিতা আমাকে খুব চাপের মুখে ফেললো যে, মা, আমাকে তোমার আমার কাছে এটা লুকোবে না, বলতেই হবে যে তুমি এটা কার থেকে বাদিয়েছো, কে তোমাকে এটা দিল। তখন আমি আসলে সত্যটা আর গোপন রাখতে পারলাম না। তখন অর্পিতাকে দারুণ ভাবে আগে রিকোয়েস্ট করে মানায় নিলাম যে এই কথা কাউকে বলবি না। তখন অর্পিতাকে আমি বললাম যে, দেখ, তোর কাছের বন্ধু যেটা রাহুল, আসলে রাহুলকে তোর চোখ 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 ফাঁকি দিয়ে তোর চোখের আড়ালে আমি দিনে দিনে এটা করতে করতে এরকম হয়ে গেছে রে, এখন আমি কি করব বল না। আর এমন একটা সময় এটা তোদের চোখে পড়ছি আমি, এটা আসলে হস্ত নষ্ট করারও একটা ব্যাপার নেই, এটাকে তো রাখতে হবে, তাহলে কি করা যায়? আবার এদিকে তোর বাবাও যদি আমাকে এটা না মেনে নেয় তাহলে কি করব? তখন রাহুলকে ডাকা হলো। তা রাহুল বাসাতে আসলো। অর্পিতা, রাহুল আর আমি একসঙ্গে এই বিষয়ে মীমাংসা করতে লাগলাম। তখন রাহুল বলল যে, আন্টি, আঙ্কেল যদি আপনাকে জীবনে কখনো মেনে না নেয়, তাহলে আপনি আমার উপর নির্ভর করতে পারেন। দেখেন, আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেন, তারপরে আঙ্কেল যদি ঝামেলা করে আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দেয়, ভাত দুধ না খেতে দেয়, তাহলে আপনি সোজা মেয়ের বাড়িতে চলে যাবেন। কারণ আজকাল শাশুড়িরা তো একটু বাড়িতে জয় ঝামেলা হলেই মেয়ের বাড়িতে যায় ওঠে, জামাই বাড়িতে যায় ওঠে। আপনিও সেভাবে যাবেন। আর অতিরিক্ত যদি কোনো কিছু বাদাবাদি করে, তাহলে ওই সন্তানটা আমাকে দিবেন, আমি আমার করে চালিয়ে নেব, অর্পিতা আর আমি মানুষ করব। আপনি শুধু অর্পিতার সঙ্গে আমার বিয়েটা ঠিক করেন। তারপরে আমি দেখলাম যে তাই তো, আসলে রাহুল তো আমার একটা চোখ খুলে দিয়েছে। আমি অর্পিতার আব্বু বিদেশ থাকা অবস্থায় রাহুলের সঙ্গে অর্পিতার বিয়ে দিয়ে দিলাম। পরের পরের মাসে বিয়ে শাদী দিয়ে হুট করে বললাম যে তোমার মেয়ে একা একাই সিদ্ধান্ত নেই, বিয়ে করে ফেলছে। অর্পিতার আব্বুকে বুঝিয়ে দিলাম। তারপরে অর্পিতার আব্বু বলছে, ঠিক আছে, মেয়ে পছন্দ করছে তো কি হয়েছে। তারপরে বন্ধুরা, আমার নতুন মেহমানটা যখন পৃথিবীতে আসলো, তো এইটা আমি গোপনে রাহুলের আব্বার সঙ্গে অর্পিতার আব্বুর সঙ্গে কোনো যোগাযোগ না করে 4-5 মাস আমি এভাবে একটু অভিমান করে থাকার নাম করে আমার এই বাচ্চাটা আমি অর্পিতার বলে চালিয়ে দিলাম। বললাম যে অর্পিতার সন্তান হয়েছে, রাহুলের সন্তান হয়েছে, তোমার নাতি ছেলে হয়েছে, এই সেই বলে অর্পিতার আব্বুকে বুঝালাম। বুঝায় যাই হোক, আমি সেদিন থেকে একটু নিষ্কৃতি পেলাম। সে আমার উপর থেকে ভুল ধারণাটা উঠে গেল। আর আমি তাকে বুঝাইছিলাম যে এটা আমার পেটে অসুখ হয়েছে, তো এই জন্য হয়েছে, কিন্তু সে আর বুঝতে পারলো না। আর অর্পিতাও আসলে
পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে সত্যিকারেরই অর্পিতার মানে কোনোদিনই সন্তানাদি হবে না। রাহুল তখন বলে উঠলো, জাম্মু জীবনে বড় একটা বাঁচা বাঁচছি, আপনার মেয়ে তো সন্তান মানে কোনোদিনই সে সন্তান জন্ম দিতে পারবে না, সে অক্ষম, ডাক্তার এটা বলছে। আর আমি এটা আপনার কাছ থেকে যদি বানিয়ে না নিয়ে আসতাম তাহলে এটা পেতাম কোথায় বলেন? যাই হোক, আমারটা আমার কাছেই হলো। তো বন্ধুরা, অর্পিতা আর রাহুলেরও জীবনে প্রেম ভালোবাসা সাকসেসফুল হলো। আর তারপর থেকে আমি যখন অর্পিতাদের বাসায় যেতাম, রাহুল হাত পাইলে ওই যে পুরনো অভ্যাস, আমাকে দারুণ ভাবে সুযোগ পেলেই করতো। কিন্তু সেদিন থেকে একটু সাবধানে থাকতাম, মানে এই সমস্ত যাতে আর ঝঞ্ঝাট না হয়। আর অর্পিতা, রাহুল দুজনেই জানতো, আমার মেয়েও জানতো যে আমি হচ্ছে রাহুলের সঙ্গে এই সমস্ত করি। তো মেয়ে কিছু মাইন্ড করতো না, কারণ মেয়েও জানতো যে বাবা তো বাড়িতে থাকে না, মা একটু একটু জামাইয়ের সঙ্গে এই সমস্ত করলে কি হয়, এটা আর অনেকেও বুঝতেছে না, পেটের মেয়েই তো আমি। এই বলে অর্পিতা আমাকে খুবই ছাড় দিয়ে চলতে লাগলো। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের শুনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।